হ্যালো, হাই সবাইকে ওয়েলকাম। আজকে আমি সম্ভাবনা তোমাদেরকে ক্লাস 12 এর যেটা লিকুইড স্টেট, সেই লিকুইড স্টেটের আজকে আমরা চ্যাপ্টার সেকেন্ড, যেটা আমরা চ্যাপ্টার সেকেন্ড না, সেকেন্ড পার্ট যেটা আর কি, সেকেন্ড পার্টটা আজকে আমরা স্টার্ট করছি আমাদের লিকুইড স্টেটের। ঠিক আছে? এর আগের দিন আমরা কিছু বেসিক যে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিয়েছিলাম, ক্লাসের কিছু টার্মস শিখেছিলাম, যে কিরকম করে কোন জিনিসটাকে কি বলছে, কোনো জিনিসের যদি আমরা ক্যালকুলেশন তখন করতে যাবো তখন মোলারিটি কাকে বলছে, নর্মালিটি কাকে বলছে, এই টার্মগুলো আমরা শিখেছিলাম, তাই না? তারপরে যখন আমাদের কোনো মানে কোনটাকে আমরা সলিড সলিউশন কাকে বলছি সেটা আমরা শিখেছিলাম। আর আমাদের কোনো একটা গ্যাস যখন সলিউশনে দ্রবীভূত হবে সেটার জন্য কি কি আমাদের কন্ডিশনস কি কি রিকোয়ার্ড ছিল, সেই কন্ডিশনস গুলো আমরা আগের দিন দেখেছিলাম। আমরা হেনরিজ ল একটু একটা বেসিক লেভেলে পড়েছিলাম। আমরা একটু পার্শিয়াল প্রেশার সংক্রান্ত আমরা হালকা একটুখানি জেনেছিলাম। তো এই সমস্ত ইন্ট্রোডাকশন গুলো আমরা হচ্ছে আমাদের লাস্ট যেটা ছিল লিকুইড স্টেটের যে ফার্স্ট লেকচারে আমরা এগুলো করেছিলাম। যদি তোমরা আজকে সেকেন্ড লেকচার দিয়ে স্টার্ট করো, আমি তাহলে ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমরা ফার্স্ট লেকচারটা একবার দেখে এসো, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে আজকে আরো অনেকটা সুবিধা হবে। ওকে। আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাস তাহলে স্টার্ট করছি ক্লাস। আর ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে যে কোনো নোটিফিকেশন, যে কোনো আপডেট তোমরা খুব তাড়াতাড়ি ভাবে পেয়ে যেতে পারো। ওকে। আচ্ছা, তো আজকে যেই পোর্শনটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ভেপার প্রেশার। ভেরি ইম্পর্টেন্ট, ভেপার প্রেশার। আচ্ছা, তো ভেপার প্রেশার জিনিসটাকে আমরা কি, মানে কাকে আমরা ভেপার প্রেশার বলছি, ভেপার প্রেশারটা কার কার উপরে ডিপেন্ড করছে, আর কিরকম করে ভেপার প্রেশারটাকে আমরা হচ্ছে ধরো বলতে পারি যে মানে ভেপার প্রেশারটার মানে কাজটা কি, আমরা যে জিনিসটা করছি সেটার মধ্যে ভেপার প্রেশারটা কোথায় লাগবে, এই সমস্ত জিনিস হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো এই সবগুলোর জন্যই আজকে আমরা ফার্স্ট সেটা দিয়ে স্টার্ট করবো, সেটা হচ্ছে ভেপার প্রেশার। ওকে। আচ্ছা, ভেপার প্রেশার বোঝার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ইভাপোরেশন, একটা হচ্ছে কনডেনসেশন। ইভাপোরেশনকে আমরা বাংলায় কি বলি? ইভাপোরেশনকে আমরা বাংলায় বলি হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন তোমরা জানো সবাই। আর যেটাকে আমরা বলছি কনডেনসেশন, সেটাকে আমরা কি বলছি? ঘনীভবন, তাই না? মানে ইভাপোরেশনটা কি আমাদের যেটা তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, আর ঘনীভবনটা কি যেটা আমাদের বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ঘনীভবন। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এমনি তোমরা ধরো বেসিক বোঝানোর চেষ্টা করি যে কোনটাকে আমরা ইভাপোরেশন বলছি, কোনটাকে আমরা কনডেনসেশন বলছি, তাহলে ধরো যদি আমরা বলি যে এটা আমাদের ধরো, এটা এটা আমাদের একটা ছোট একটা কন্টেনার, ঠিক আছে? এই কন্টেনারটার মধ্যে এখানে এই লিকুইড আছে, আর এগুলো হচ্ছে ওপরের, এগুলো লিকুইডের পার্টিকেল, রাইট? এবার এখান থেকে ধরো এই পার্টিকেল গুলো যখন এখানে একটা সার্টেন কন্ডিশনে এই পার্টিকেল গুলো যখন ওপরে এখান থেকে গ্যাস আকারে বেরিয়ে যাবে, এই জিনিসটাকে তখন আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন। যেমন ধরো যদি আমরা যখন জল গরম করতে বসে, গ্যাসে জল গরম করতে বসালে দেখতে পাও না যে গ্যাসে জল গরম করতে বসালে যে গ্যাসের ওখান থেকে হচ্ছে তোমার যে জলটা যেটা থাকে সেই জলটা হালকা হালকা করে বুদবুদ আকারে উঠতে থাকে, বুদবুদ আকারে উঠতে উঠতে তারপরে কি হয়, তারপরে হচ্ছে সেই জলটা ওখান থেকে মানে একটা সারফেস লেভেলে অব্দি আসার পরে বুদবুদ উঠতে উঠতে ধোঁয়ার মতন করে বেরোয়, তাই না? তো সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা কি বলছি? সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে বাষ্পীভবন। কি বলছি? বাষ্পীভবন। ওকে। মানে কি, যে জিনিসটা হচ্ছে তোমার জল ছিল সেই জলটাকে বাষ্পে পরিণত হচ্ছে, হিট দিচ্ছে সেটাকে আমরা অবশ্যই, সেটা হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলছি? বাষ্পীভবন বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার বাষ্পীভবন ধরো যখন জলের বাষ্পীভবনটা হচ্ছে, যে আমরা জলটাকে হিট দিচ্ছি, সেই হিট দেওয়ার জন্য কি হচ্ছে, সেই জলটা হচ্ছে বাষ্পীভূত হচ্ছে। এবার ধরো যদি আমরা সেটার উপরে, এই যে পাত্রটা তার উপরে আমরা ওখানে একটা এরকম ঢাকা বসিয়ে দিই, তাহলে কি হবে? এই জল হাওয়া যেটা, হাওয়া বা বাষ্পটা যেটা, বাষ্পটা তো বেরিয়ে যেতে পারবে না, এটা কি হবে? এখানে হালকা হালকা করে কি হবে? জমা হবে। জমা হয়ে হয়ে কি হবে? এই জায়গায় এটা জলের মতন আকার গঠন করবে, করে এখান দিয়ে সেটা আবার ওখানে পাশ দিয়ে উপর দিয়ে জমা হবে। এই যে জিনিসটা, এই ঘটনাটাকে আমরা কি বলছি? ঘনীভবন বা কন্ডেনসেশন। এই যে জায়গাটা বাষ্পীভূত হচ্ছিল, এই জায়গাটাকে আমরা বলছি বাষ্পীভবন।
আর এইখানে জমা হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলছি ঘনীভবন। বলছি ঘনীভবন বলছি, রাইট? তাহলে বাষ্পীভবন আর ঘনীভবন এই দুটো জিনিস আমরা ধরতে পারলাম মোটামুটি। এবার আমাদের তাহলে ভেপার প্রেশার মানে বাষ্প চাপ, তাহলে ভেপার প্রেশারটাকে আমরা কিরকম করে বোঝার চেষ্টা করব? আগের দিন যখন আমরা হেনরিজ ল পড়েছিলাম, তোমরা দেখেছিলে যে একটা, যখন আমি তখন ওখানে আমি হালকা একটা পি নট টাইপের বলেছিলাম, কিন্তু বলেছিলাম যে এটাই কিন্তু আমাদের ভেপার প্রেশার না। মানে আমরা হেনরিজ লতে কি করেছিলাম, যে যদি আমাদের কোনো একটা পাত্রের মধ্যে তরল থাকে, তাহলে সেই তরলের মধ্যে আমাদের গ্যাসটা দ্রবীভূত যে হবে, সেই দ্রবীভূতটা হওয়ার যে রেটটা, সেটা কার সাথে প্রপোর্শনাল হবে? সেই যে বাষ্পটা, সেই বাষ্পটার যে আংশিক চাপ, আংশিক কেন? কারণ যেখানে তরলেরও একটু চাপ তৈরি হচ্ছে, বাষ্পেরও তার চাপ তৈরি হচ্ছে। তাহলে এবার আমাদের সেখানে বুঝতে হবে যে ভেপার প্রেশার বলতে আমরা কোন জিনিসটাকে আমরা বলবো, যেটাকে আমরা ভেপার প্রেশার বলবো। ধরো এটা যদি আমাদের একটা, এটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? এটা ধরো আমাদের একটা কন্টেনার আছে, সেই কন্টেনারটার মুখটা বন্ধ। ঠিক আছে, একটা কন্টেনার আছে, তার মুখটা বন্ধ, তার মধ্যে এখানে হচ্ছে একটা আমাদের লিকুইড আছে, এখানে আমাদের একটা লিকুইড আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটা লিকুইড আছে, ঠিক আছে। এবার ধরো যদি কোনো নর্মাল টেম্পারেচারে বা সেটাকে টেম্পারেচার দেওয়ার ফলে কি হচ্ছে, সেখান থেকে আমাদের এই যে যেখানে আমাদের এই পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো কি করবে, এই পার্টিকেল গুলো উপরে উঠে আসবে। এই পার্টিকেল গুলো কি হবে, উপরে উঠে আসবে। এই জিনিসটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইভাপোরেশন বা বাষ্পীভবন। ঠিক আছে, কিন্তু এর ওপরে যেহেতু এটার লিডটা ক্লোজ আছে, মানে এটা কিন্তু যেহেতু একটা বন্ধ পাত্র, তাই না, মুখ বন্ধ পাত্র, তার মানে কি, তখন এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে এই বাষ্পগুলো কি হচ্ছে, এখানে জমা হচ্ছে। জমা হওয়ার ফলে এখানটাতে কি হচ্ছে, ঘনীভবন বা কনডেনসেশন। এবার এটা কনডেন্সড হয়ে কি হচ্ছে, এটা আবার এখান থেকে জল তৈরি করছে, করে এটা আবার লিকুইড হিসেবে ফিরে আসছে। এবার এখানে তাহলে এই যে আমাদের বন্ধ এই কন্টেনারটা, এর ভিতরে দুটো কাজ হচ্ছে। ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে হলো যে এখানে যে তরলটা ছিল, এই তরলটা ভেপারাইজ হয়ে উপরে উঠছে। মানে ফার্স্ট আমার এখানে কি হচ্ছে, ফার্স্ট আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা বাংলায় লিখছি। ফার্স্ট যেটা আমার এখানে হচ্ছে সেটা কি হচ্ছে, ফার্স্ট যে কাজটা এখানে হচ্ছে সেটা হচ্ছে বাষ্পীভবন। কি হচ্ছে? বাষ্পীভবন। বোঝা গেল কথাটা? সেকেন্ড কাজটা এখানে কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে এই যে বাষ্পগুলো, এই বাষ্পগুলো হচ্ছে এখান থেকে ওপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে এখানে এগুলো ঘনীভূত হচ্ছে, মানে জমা হচ্ছে, জমা হয়ে কি হচ্ছে, আবার জল তৈরি করে নিচে ফিরে আসছে। তাহলে আরেকটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ঘনীভবন। তাহলে ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাষ্পীভবন, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, তাহলে এখানে যে দুটো কাজ হচ্ছে বাষ্পীভবন আর ঘনীভবন। এবার কিছুটা সময় পর্যন্ত কি হবে বলতো, যে বাষ্পীভবনের হারটা খুব বাড়তে থাকবে। তারপরে কি হবে, যখন বাষ্পীভবন অনেক বাষ্পীভূত হয়ে যাবে, তখন কি হবে, ওখানে জলটা উপরে জমতে থাকবে, জমতে জমতে সেটা আবার নিচে আসা শুরু করবে, মানে কি হবে, বাষ্পীভবনও হবে, ঘনীভবনও হবে। এবার এই দুটো প্রক্রিয়া একসাথে চলতে চলতে একটা এমন সময় আসবে, যে সময় কি হবে, যে এটা তো লিকুইড ফেজ, তাই না, এটা তো আমার তরল, এটা আমার তরল, আর এখানের যে অবস্থাটা এটা হচ্ছে কি, গ্যাসীয়, গ্যাসীয়। তাহলে এমন একটা সময় আসবে যখন এই তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থাটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। কি থাকবে, সাম্যাবস্থায়। আমার তরল যে অবস্থাটা সেটা, আর আমার যে বাষ্প অবস্থাটা, তরল আর বাষ্প এই দুটো অবস্থা আমার কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। একে আমরা কি বলবো, সাম্যাবস্থায় থাকবে। তো যেই মুহূর্তে, যেই সময়টাতে আমাদের কি হবে, আমাদের যে তরলটা আর আমাদের যে গ্যাসীয় অবস্থাটা, এই দুটো যখন আমাদের সাম্যাবস্থায় থাকবে, সেই সময় পার্টিকুলার, সেই সময় এই যে গ্যাসটা সেটা তরলের উপরে যে চাপ সৃষ্টি করবে, যে চাপটা দেবে, সেই চাপটাকে আমরা কি বলবো, সেই চাপটাকে আমরা বলবো বাষ্প চাপ।
বা আমরা কি বলবো, সেই চাপটাকে আমরা বলবো ভেপার প্রেশার। সেটাকে আমরা কি বলবো, বাষ্পচাপ বা ভেপার প্রেশার। দেখো আমরা কি বললাম, যে আমাদের এই একটা কন্টেনারের মধ্যে যে তরলটা ছিল, সেই তরলটা হচ্ছে বাষ্পীভূত হচ্ছিল, বাষ্পীভূত হয়ে তারপরে সেটা ঘনীভূত হচ্ছে। আমি কি বললাম, যে যখন আমাদের বাষ্পভবন আর ঘনীভবন এ দুটো কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি থাকবে, এরা সাম্যাবস্থায় থাকবে। আমাদের যখন বাষ্প আর তরল এই দুটো অবস্থা যখন আমাদের সাম্যাবস্থায় থাকবে, সেই সময় সেই সময় গ্যাস দ্বারা তরলের মধ্যে যে চাপটা প্রযুক্ত হবে, যে চাপটা দেবে, সেই চাপটাকে আমরা কি বলবো, ভেপার প্রেশার। ভেপার প্রেশারের ক্ষেত্রে আমাদের কন্টেনারটাকে কিন্তু ক্লোজ হতে হবে। পাত্রটা কিন্তু আবদ্ধ পাত্র হবে, মুক্ত পাত্র কিন্তু হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাত্র কিন্তু আমাদের মুক্ত পাত্র হবে না, পাত্র কি হবে, আবদ্ধ হবে। কন্টেনারটা কি হবে, ক্লোজ কন্টেনার হবে। বোঝা গেল কথাটা? তাহলে এই যে জিনিসটা, সেটাকে তখন আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ভেপার প্রেশার। যদি ভেপার প্রেশারটাকে ধরো আমরা লিখতে যাই, তাহলে আমরা কি বলবো, যে একটি, আমি লিখে দিচ্ছি, একটি সময় কোনো আবদ্ধ পাত্রে বাষ্প এবং তরল অবস্থার মধ্যে সাম্যাবস্থা তৈরি হলে তরলের পৃষ্ঠ, লেখাটা কেমন একটা হয়ে গেল, তরলের পৃষ্ঠতলে বাষ্প যে চাপ প্রদান করে তাকে বাষ্পচাপ, তাকে বাষ্পচাপ বলে। তার মানে কি, যেটা আমরা বললাম, যে যখন হচ্ছে এই আমাদের আবদ্ধ পাত্রটার মধ্যে এখানে এই লিকুইডটা ঘনীভূত, লিকুইডটা হচ্ছে ঘনীভূত, তো না, লিকুইডটা কি হচ্ছিল, বাষ্পীভূত হচ্ছিল, উপরে গিয়ে ঘনীভূত হচ্ছিল। এই দুটোর মধ্যে, এই তরল আর বাষ্পের মধ্যে যখন সাম্যাবস্থা তৈরি হচ্ছে, এই সাম্যাবস্থা তৈরি হওয়ার ফলে এই বাষ্প লিকুইডের এই সারফেসটার মধ্যে, সারফেস মানে কি, উপরিতল, উপরিতলে যে হচ্ছে আমাদের চাপটা প্রদান করছে, সেই চাপটাকে আমরা কি বলছি, সেই চাপটাকে আমরা বলছি হচ্ছে ভেপার প্রেশার। কি বলছি, এই চাপটাকে আমরা ভেপার প্রেশার বলছি। বোঝা গেল কথাটা? তাহলে ভেপার প্রেশার কিন্তু আমাদের কখনোই কি হবে না, ভেপার প্রেশার কিন্তু কখনোই হচ্ছে আমাদের এমন হবে না, যে ওটা যদি আমাদের কোনো মুক্ত পাত্র থাকে তার ক্ষেত্রে হবে। পাত্রটাকে আমাদের কি হতে হবে, পাত্রটাকে কিন্তু আমাদের সব সময় হচ্ছে আবদ্ধ পাত্র হতে হবে। বোঝা গেল? তো এরকম করে এই জিনিসটাকে আমরা হচ্ছে বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই যে ভেপার প্রেশারটা, এটা কিসের কিসের উপরে ডিপেন্ড করছে? ফার্স্ট হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রার উপরে কিভাবে, ধরো আমাদের যে পাত্রটা আছে, এই পাত্রটার উপরে, এই পাত্রটাকে যদি হচ্ছে ধরো আমরা, তো পাত্রটাকে যদি আমরা কি করি, এই পাত্রটাকে যদি আমরা ধরো হিট করি, হুম, পাত্রটাকে যদি আমরা হিট করি, এবার এটাকে যদি আমরা
হিট করি, হিট করলে কি হবে? হিট করলে এখান থেকে এই যে মলিকিউল গুলো আছে, জলের যে অণুগুলো আছে বা লিকুইডের যে অণুগুলো আছে, এগুলোর কি হবে? এগুলোর বেরিয়ে যাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতাটা বেশি তৈরি হবে। এই বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি তৈরি হবে। সেজন্য যদি টেম্পারেচার বাড়ে, তাহলে কিন্তু আমাদের বাষ্পচাপ তখন কি করবে? ইনক্রিজ করবে। আবার ধরো কি বলছে, নেচার বলছে, তাই না? নেচারের উপরে কি করে ডিপেন্ড করে? ধরো আমাদের কোনো একটা লিকুইড, সেটা কতটা তার বাষ্পীভবন হওয়ার প্রবণতা, বাষ্পীভবন হওয়ার প্রবণতা কিন্তু এক একটা লিকুইডের ক্ষেত্রে এক এক রকম হয়। সব লিকুইড কিন্তু তোমার একই রকম ভাবে বাষ্পীভূত নাও হতে পারে। সবগুলো লিকুইড কিন্তু একইভাবে বাষ্পীভবনের হার কিন্তু সবার একরকম থাকে না। যেমন যদি আমরা জল বলি বা যদি আমরা ইথানল বলি, তো জল আর ইথানলের ক্ষেত্রে কিন্তু ওদের বাষ্পীভূত হওয়ার যে হারটা, বাষ্পীভূত হওয়ার হারটা কিন্তু চেঞ্জ থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি বলি যে আমাদের বাষ্পীভবন কেন হচ্ছে, বাষ্পীভবন যে আমাদের হচ্ছে, বাষ্পীভবনটা আমাদের কেন হচ্ছে, তাহলে সেটাকেও কিন্তু আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে যে আমাদের বাষ্পীভবনটা যে হচ্ছে সেটাকে আমরা কেন বলবো যে বাষ্পীভবন হচ্ছে। আমরা এতক্ষণ কি বললাম? আমরা বললাম যে আমাদের যে সারফেসের যে মলিকিউলটা ছিল সেটা বাষ্পীভূত হচ্ছে। এবার আমাদের জানতে হবে যে সারফেসের যে মলিকিউলটা, সেটা আমাদের বাষ্পীভূত কেন হবে, তাই না? বাষ্পীভবন হওয়ার একটা প্রবণতা কেন থাকবে? এই ধরো এটা আমাদের একটা কন্টেনার আছে। এবার এই যে আমরা যেটা বললাম কি, এই ওপরের যে মলিকিউল গুলো, এগুলোকে আমরা কি বলবো? সারফেসের মলিকিউল, মানে পৃষ্ঠতলীয়, ঠিক আছে? কিন্তু ধরো যেই মলিকিউলটা হচ্ছে এখানে ভেতরে থাকবে, এই ভেতরের মলিকিউলটা, এই ভেতরের মলিকিউলটাকে আমরা কি বলবো? বাল্কের মলিকিউল। কি বলবো? বাল্কের মলিকিউল। এটাকে আমরা বলছি সারফেসের, এটাকে আমরা বলছি বাল্কের মলিকিউল। এবার দেখো যেটা, যে এই যে বাল্কের মলিকিউলটা, এখানে এটার পাশে আরো মলিকিউল আছে না? এটার ওপরেও মলিকিউল আছে, এটার নিচেও মলিকিউল আছে। এবার এই মলিকিউলটার এইটার মধ্যে কি হবে? একটা আকর্ষণ বল কাজ করবে। এদিকেও একটা আকর্ষণ বল কাজ করবে, এটার ওপরেও একটা আকর্ষণ বল কাজ করবে, নিচেও একটা আকর্ষণ বল কাজ করবে। মানে কি, এই যে মলিকিউলটা, এটার চারদিকে কিন্তু আকর্ষণ বল কাজ করছে। এবার এদিকের আকর্ষণ বলটার জন্য ও ডান দিকে চলে যেতে চাইবে, এদিকেরটার জন্য বাঁ দিকে, এদিকেরটার জন্য নিচে, এদিকেরটার জন্য ওপর। কিন্তু এখানে হচ্ছেটা কি, এই যে দুটো ফোর্স, এদিকের ফোর্সটা আর এদিকের ফোর্সটা, ওরা কি করছে? পরস্পর পরস্পরের বিপরীতে, বিপরীত দিকে হচ্ছে, তাই না? বিপরীত দিকে হওয়ার জন্য কি হচ্ছে? এরা পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করছে। এরা কোনো দিকে ওই জন্য মলিকিউলটা যাচ্ছে না। এই মলিকিউলটাকে নিচের দিকে টানছে, এটা ওকে উপরের দিকে টানছে। তো এজন্য এদিকেও কিন্তু কোনো দিকে কোনো অ্যাট্রাকশন ফোর্স বা কোনো রিপালশন ফোর্স কিছু কিন্তু কাজ করছে না। কারণ দুদিকে মানে যে ফোর্স গুলো কি হয়ে যাচ্ছে? নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ফোর্স গুলো কি হচ্ছে? আমাদের নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু এবার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যেই মলিকিউলটা ধরো সারফেসে আছে, যেই মলিকিউলটা সারফেসে আছে, একে এদিকের একটা মলিকিউল টানছে, এদিকের একটা মলিকিউল টানছে, মানে এদিকে একটা ফোর্স আসছে, এদিকে একটা ফোর্স আসছে। এই দুটো ফোর্স পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। এটার নিচের দিকে একটা ফোর্স আসছে, কিন্তু এটা তো সারফেস, এটা তো পৃষ্ঠতলে, এটার উপরে কি কোনো মলিকিউল আছে? এটার উপরে কিন্তু কোনো মলিকিউল নেই। তার মানে কি? তার মানে এটা ওপরের দিক থেকে কিন্তু কোনো ফোর্স পাচ্ছে না, এর ওপরের দিকটা কি আছে? ফাঁকা আছে। সেই জন্য যখন হচ্ছে এখানে বাষ্পীভবনের কথা আসছে, তখন কিন্তু এই মলিকিউলটা এখান থেকে বেরিয়ে যেতে পারছে, মলিকিউলটা বেরিয়ে যেতে পারছে। ও এখানে স্থির কেন ছিল? কারণ ওর চারদিকে যে যে ফোর্সটা ছিল, সেই ফোর্স গুলো পরস্পর পরস্পরকে ক্যান্সেল করছিল, ওই জন্য ও স্টেবল থাকতে পারছিল। কিন্তু ও কিন্তু সেই স্টেবিলিটিটা পাচ্ছে না, কারণ ওর ডান দিক বাঁ দিকের ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে গেল, ওপর নিচের ফোর্সটা কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না। ওপর নিচের ফোর্সটা ক্যান্সেল আউট না হওয়ার জন্য কি হচ্ছে? ওর একটা প্রবণতা তৈরি হচ্ছে উপর দিকে উঠে যাওয়া, ও একটা ফোর্স পাচ্ছে উপরের দিকে উঠে যাওয়া। সেজন্য আমাদের যে পৃষ্ঠতলীয় যে পদার্থগুলো, যে মানে যেই যে পৃষ্ঠতলে যেই অণুগুলো আছে, সেই অণুগুলোর কিন্তু বাষ্পীভূত হওয়ার প্রবণতা দেখা যায়। বাষ্পীভবন কিন্তু আমার বাল্ব থেকে হচ্ছে না, আমার সারফেস থেকে হচ্ছে। সেজন্য কি বলা হয় যে বাষ্পীভবন কিন্তু আমার একটা সারফেস ফেনোমেনা, নাকি বাল্ব। সারফেস ফিনোমেনা মানে কি? পৃষ্ঠতল থেকেই সেই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটার সাথে কিন্তু আমাদের বাল্কের কোনো সম্পর্ক নেই। বোঝা গেল কথাটা? ঠিক আছে। এবার এখানে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে এখন আমরা যদি বলি যে আমাদের কোনো একটা জায়গায় যদি একটা ছোট একটা ধরো কুয়ো আছে,
তো সেই কুয়ো থেকে বাষ্পীভবন, যদি কুয়োর মুখটা ধরো আমরা ঢেকে দিই, তাহলে সেই কুয়ো থেকে যে বাষ্পীভবন হচ্ছে ঘনীভবন হচ্ছে। তাহলে কুয়োতে যে বাষ্পচাপটা তৈরি হচ্ছে, সেই বাষ্পচাপটা কি হচ্ছে, কুয়োর মানে সারফেসটা কতটা বড়, সেটার কন্টেনারটা সাইজ কতটা বড়, সেটার উপরে কি ডিপেন্ড করবে? নাকি হচ্ছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কতটা পরিমাণে হচ্ছে চাপ সৃষ্টি, চাপটা যে সৃষ্টি হচ্ছে সেটা কি কন্টেনারের সাইজের উপরে ডিপেন্ড করবে? এখান থেকে যেটা বলার কথা সেটা হচ্ছে যে সাইজের উপরে আমাদের পেপার প্রেসার যেটা, দাঁড়াও এক মিনিট, এখানে যেটা বলার যে ভেপার প্রেসার ভিপি লিখছি, ভেপার প্রেসার পাত্রের সাইজ বা শেপের উপর নির্ভর করে না, নির্ভর করে না। ঠিক আছে? মানে আমাদের যে বাষ্পচাপ যেটাকে আমরা বলছি, বাষ্পচাপটা কিন্তু কখনোই নির্ভর করবে না যে যেই পাত্রটা থেকে আমাদের বাষ্পচাপটা তৈরি হচ্ছে, সেই বাষ্পচাপটা কিন্তু সেই পাত্রের সাইজ কতটা বা তার শেপ কিরকম তার উপরে কিন্তু নির্ভর করবে না। বোঝা গেল? মানে সেই জিনিসটা কিসের উপরে নির্ভর করবে? সেই জিনিসটা নির্ভর করবে হচ্ছে যে যেই সময় ইকুইলিব্রিয়ামটা আসছে তখন গ্যাসটা কতটা পরিমাণ চাপ দেবে, সেটা একক আয়তনে হয়ে যাচ্ছে তখন। কিন্তু সেটাকে কিন্তু তখন আমরা কখনোই সাইজ বা শেপ দিয়ে কিন্তু জাস্টিফাই করতে পারবো না। পেপার প্রেশার কিসের কিসের উপরে নির্ভর করে আমরা এখানে ফ্যাক্টরে দেখলাম, কিসের কিসের ফার্স্ট যেটার উপরে নির্ভর করবে সেটা হচ্ছে টেম্পারেচারের উপরে নির্ভর করবে, সেকেন্ড যেটার উপরে নির্ভর করবে, সেকেন্ড নির্ভর করবে হচ্ছে নেচারের উপর। আমার তরলটা কি রকম, সেই তরলটা নেচারের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের পেপার প্রেশার। ঠিক আছে? বোঝা গেল এতদূর? তাহলে আমাদের ভেপার প্রেশার যদি আমরা বুঝে যে মানে বুঝে গিয়ে থাকি, তাহলে ভেপার প্রেশারের পরে যেই পার্টটা আমরা করব সেটাকে আমরা বলবো হচ্ছে রাউলস ল। সেটাকে আমরা কি বলবো? রাউলস। রাউলস ল একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। রাউলস ল দিয়ে এরপরে আমরা যেটা করব কলিগেটিভ প্রপার্টিজ, কলিগেটিভ প্রপার্টিজ এর মধ্যেও রাউলস লটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। সেই জন্য রাউলস লটাও আমাদেরকে খুব ভালো মতো করে বুঝতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা নিজেরা নিজেরা নোট বানাবে, পরবর্তীতে আমরা নোট প্রোভাইড করে দেব। কিন্তু এটা খুবই ভালো হয় যদি যেই টপিকটা আমরা নিজেরা পড়ছি তার নোটটা আমরা নিজেরা তৈরি করি, তাহলে কিন্তু জিনিসটা মানে সব থেকে বেস্ট সেটাই হয় যে আমরা নিজেদের বোঝার মতো করে নিজেদের নোটটা তৈরি করছি। আর আলটিমেটলি যদি পরে নোট প্রোভাইড করার প্রয়োজন হয় তো আমরা অবশ্যই আমরা নোট প্রোভাইড করে দেবো। কিন্তু নিজের নোট নিজে বানানোর কিন্তু একটা গুরুত্ব আলাদা স্পেসিফিক আছে। তোমরা যখন পরীক্ষা দিতে বসবে, পরীক্ষার সময় যখন তোমরা নিজেদের নোটগুলো খুলে দেখবে তখন কিন্তু জিনিসের যে ক্লারিফিকেশনটা, জিনিসের যে বোঝাটা সেটা কিন্তু অনেক বেটার। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা বলতে চাই রাউলস ল। রাউলস ল বোঝাতে যাওয়ার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, আমরা ফার্স্টে কি বলেছি যে সলিউশন তৈরি করে হচ্ছে আমাদের দুটো কম্পাউন্ড। একটা কি, মানে আমাদের দ্রবণ তৈরি করে দুটো কম্পাউন্ড। একটা কি, একটা হচ্ছে আমাদের দ্রাবক, যেটাকে আমরা ইংলিশে বলছি সলিউট, আর আরেকটা আমাদের হচ্ছে দ্রাবক, যেটাকে আমরা ইংলিশে বলছি সলভেন্ট। সে দ্রাবক আর দ্রাবক, সলিউট আর সলভেন্ট দুটো মিলে কি তৈরি করছে? দ্রবণ বা সলিউশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা বললাম যে আমাদের যদি একটা পাত্রের মধ্যে জল থাকে, সেটা যখন জলটা যখন উবে যাচ্ছে, জলটা যখন বাষ্পীভূত হচ্ছে, এবার কোন জিনিসটা বাষ্পীভূত হবে আর কোন জিনিসটা বাষ্পীভূত হবে না, এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটাও কিন্তু আমাদের খুবই মানে খেয়াল রাখার একটা জিনিস যে কোন জিনিসটা আমাদের দ্রবীভূত হবে আর কোন জিনিসটা আমাদের দ্রবীভূত হবে না, দ্রবীভূত না, কোন জিনিসটা আমাদের বাষ্পীভূত হবে আর কোন জিনিসটা বাষ্পীভূত হবে না। বোঝা গেল? তাহলে যদি ধরো আমরা এখানে সাবস্টেন্স লিখি, ধরো আমাদের কোনো যে কোনো সাবস্টেন্স, তাই না? মানে আমাদের যেটা সলভেন্ট সেটাও আমাদের সাবস্টেন্স, যেটা আমাদের সলিড সেটাও আমাদের সাবস্টেন্স। যদি আমরা এখানে যে কোনো একটা সাবস্টেন্স লিখি, তাহলে যে কোনো সাবস্টেন্স কি হয়, দু রকমের, কি হয়, দু রকমের। একটা কি হয়, একটা হয় হচ্ছে ভোলাটাইল, আর একটা কি হয়, নন ভোলাটাইল। একটা হয় হচ্ছে ভোলাটাইল আর আরেকটা কি হয়,
নন ভোলাটাইল। ঠিক আছে, ভোলাটাইলকে আমরা বাংলায় কি বলি? ভোলাটাইলকে আমরা বাংলায় বলি হচ্ছে উদবায়ু। ভোলাটাইলকে আমরা বাংলায় কি বলছি? উদবায়ু বলছি। আর নন ভোলাটাইলকে আমরা কি বলছি? অনুদবায়ু। উদবায়ু মানে কি? যেটা দ্রবীভূত বা বাষ্পীভূত হয়ে যেতে পারে সেটাকে আমরা কি বলছি? ভোলাটাইল। আর যেটা বাষ্পীভূত হতে পারে না সেটাকে আমরা কি বলবো? নন ভোলাটাইল। যেমন তোমাদের ধরো যেটাকে আমরা ন্যাপথলিন বলছি, ন্যাপথলিন কিন্তু যদি ন্যাপথলিন বা কর্পূর, সেটা কিন্তু এমনি হাওয়ার মধ্যেই হচ্ছে তোমার উবে যায়, আমরা উবে যাওয়া বলি। সেটাকে আমরা কি বলবো? সেটা বাষ্পীভূত হতে পারছে। তো সেই জিনিসগুলোকে আমরা কি বলবো? ভোলাটাইল। যেমন ধরো জল বা অ্যালকোহল, এগুলো কি হয় তোমাদের যখন এমনি আমরা রাখি, এগুলো কি হয় এমনি থেকে ওগুলো দ্রবীভূত হয়ে যেতে পারে। তো এগুলোকে আমরা বলবো ভোলাটাইল। আর নন ভোলাটাইল কি? যেমন ধরো ইউরিয়া, ইউরিয়া কিন্তু ভোলাটাইল না। আর সুক্রোজ, এগুলো কিন্তু নন ভোলাটাইল, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে ভোলাটাইল। এবার এখানে যেটা কথা, যে যেই জিনিসগুলো ভোলাটাইল হয়, যেগুলো তোমার কি বলে, যেগুলো তোমার মানে বাষ্পীভূত হয়ে যেতে পারে, যেগুলো বাষ্পীভূত হতে হতে পারে, সেটার জন্যই তো আমাদের মানে বাষ্পচাপটা তৈরি হবে। যে বাষ্পীভূত হতে পারবে না তার জন্য কি বাষ্পচাপ তৈরি হবে? এখন আমরা যে এখানে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, বাট এখান থেকে এই যে তরলটা ও বাষ্পীভূত হতে পারছিল জন্যই তো ঘনীভূত হচ্ছিল। যদি বাষ্পীভবন না হতো তাহলে ঘনীভবন হতো না, তাহলে তরল আর বাষ্পের মধ্যে সাম্যাবস্থা তৈরি হতো না, তাহলে কি ভেপার প্রেসার তৈরি হতো না। এবার এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি? যে এই জিনিসটা কেন হচ্ছে এখানে ও এখান থেকে বাষ্পীভূত হলো, কারণ ও ভোলাটাইল ছিল, ও উদবায়ী ছিল। যদি ও উদবায়ী না হতো তাহলে কি এখান থেকে বাষ্পীভূত হতে পারতো? বাষ্পীভূত হতে কিন্তু পারতো না। ওই জন্য আমরা কি বলতে পারি? যে যে কোনো একটা পদার্থ, সে যদি ভোলাটাইল, সে যদি ভোলাটাইল হয় তাহলে তার হচ্ছে বাষ্পচাপ থাকবে। কিন্তু কেউ যদি নন ভোলাটাইল হয় তার কিন্তু বাষ্পচাপ থাকবে না। বোঝা গেল কথাটা? কেউ যদি ভোলাটাইল হয় তার কিন্তু বাষ্পচাপ থাকবে, কিন্তু কেউ যদি নন ভোলাটাইল হয় তাহলে তার কিন্তু বাষ্পচাপ থাকবে না। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যেটা বোঝা গেল। এবার এখানে যেটা আমরা বলবো, যে যদি যেটা আমরা বললাম, যদি কোনোটা ভোলাটাইল হয় তার মানে কি ওর বাষ্পচাপ থাকবে। আর যদি আমরা বলি কোনোটা নন ভোলাটাইল তাহলে কি সেটার বাষ্পচাপ থাকবে না। তার কি হবে? বাষ্পচাপ থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমাদেরকে আরেকটা জিনিস আমরা দেখবো। সেই জিনিসটাকে আমরা কি বলছি? যেমন ধরো এইটা আমাদের একটা কন্টেনার আছে। আচ্ছা, কন্টেনার বোঝানোর আগে আমরা কি বললাম? আমাদের একটা সলিউশনের মধ্যে, আমাদের একটা দ্রবণের মধ্যে কি আছে? দ্রবণের মধ্যে আছে হচ্ছে আমাদের দ্রাবক, আর আছে হচ্ছে আমাদের দ্রাবক। ঠিক আছে, এবার এটা ধরো আমাদের একটা কন্টেনার। এই কন্টেনারটার মধ্যে আমরা দ্রাবক, দ্রাবক গুলোকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর দ্রাবক গুলোকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো এই যে এ কণাগুলো, এই এর কণাগুলো আমাদের কি? এই এর কণাগুলো হচ্ছে আমাদের দ্রাবক। ঠিক আছে, এবার এই দ্রাবকটা ধরো আমাদের এখান থেকে উবে যাচ্ছে। দ্রাবকটা আমাদের ভোলাটাইল, দ্রাবকটা এখান থেকে হচ্ছে উবে যেতে পারছে। তো এই যে আমাদের দ্রাবকটা এখান থেকে উবে যেতে পারছে, সেজন্য এখানে যদি এই কন্টেনারটা আমাদের এখানে ক্লোজ হতো তাহলে এখান থেকে এটার একটা বাষ্পচাপ আমরা পাবো। এটা উবে যাচ্ছে, তারপর এটা ঘনীভূত হয়ে নিচে নেমে আসবে, তখন এখান থেকে আমরা এটার একটা বাষ্পচাপ পাবো। এবার এই যে বাষ্পচাপটা আমরা এটার পাবো, এটার মধ্যে কি
বি আছে? নেই। এটা খালি এর জন্য বাষ্পচাপ, তাই না? এখানে এ আছে, এটা বাষ্পীভূত হচ্ছে, এ ঘনীভূত হচ্ছে, বাষ্পচাপটা কার পাচ্ছি? এ। তো যেই আমাদের দ্রবণের মধ্যে আমরা খালি যে একটার জন্য, যদি সেটার মধ্যে খালি শুধুমাত্র একটা আমাদের কম্পোনেন্ট থাকে, সেই একটা কম্পোনেন্টের জন্য যে বাষ্পচাপটা আমরা পাবো, সেটা কি শুধু তার একার বাষ্পচাপ, তার মধ্যে অন্য কারোর কোনো বাষ্পচাপের কোনো অংশ নেই, কোনো কিছু নেই। তার মানে এই বাষ্পচাপটা শুধুমাত্র কার? এই বাষ্পচাপটা শুধুমাত্র এর জন্য। এই জন্য সেটাকে আমরা কি বলবো? পি নট এ। আগের দিন হেনরি ল পড়ানোর সময় এরকম একটা জায়গায় বলেছিলাম, মনে করো? তো এই জায়গাটাকে আমরা কি বলছি? পি নট এ। পি নট কেন? পি হচ্ছে প্রেসারটা। কার প্রেসার? এর জন্য প্রেসার। এ কোনটা? আমার দ্রাবকটা। পি নট মানে কি? পি নট মানে যেটা, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র এর জন্য যে প্রেসারটা। কার জন্য? শুধুমাত্র এর জন্য, আমাদের বিশুদ্ধ এর জন্য যে প্রেসারটা, সেটাকে আমরা কি বলছি? পি নট এ। এটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ দ্রাবকের চাপ। এটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ দ্রাবকের চাপ। সেম এরকম ভাবে যদি আমাদের আরেকটা কন্টেনার থাকে, সেই কন্টেনারটার মধ্যে বি থাকে। এবার এই বিটা যখন দ্রবীভূত হবে, দ্রবীভূত না, বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে যখন ঘনীভূত হবে, বাষ্পীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, হয়ে গিয়ে এই বি এর জন্য যে বাষ্পচাপটা পাবো, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? বি নট বি। তাহলে সেটা আমাদের কি হবে? বিশুদ্ধ দ্রাবের চাপ। ঠিক আছে, মানে বিশুদ্ধ আমাদের যেটা উম দ্রাবক ছিল, সেই বিশুদ্ধ দ্রাবকের জন্য আমরা চাপ কোনটা পাচ্ছি? পি নট এ। আর একটা আমরা কিসের জন্য চাপ পাচ্ছি? বিশুদ্ধ দ্রাবের জন্য। বিশুদ্ধ দ্রাবের জন্য যে চাপ, সেটাকে আমরা কি বলছি? পি নট বি বলছি। ঠিক আছে? এরকম করে এই দুটো জিনিসকে আমরা ডিফারেন্ট করে বলতে পারছি। এবার আমরা যখন সলিউশন বলছি, সলিউশন বলছি, তার মানে কি হবে তখন? আমাদের দ্রাবক আর দ্রাবক এই দুটো জিনিসকে আমরা একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই তো আমাদের সলিউশনটা তৈরি হবে। তো যদি আমরা দ্রাবক আর দ্রাবক দুটোকে ধরো একসাথে মিশিয়ে দিই, এবারে দুটোকে আমরা একসাথে মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দিলে পরে তখন কি হবে? তখন আমাদের সারফেসে কি তৈরি হবে? এখানে এর কণাও যেমন থাকবে, বি এর কণাও থাকবে, এর কণা আবার থাকবে, বি এর কণাও থাকবে। এগুলোও দ্রবীভূত হবে, এগুলোও দ্রবীভূত হবে। তার মানে এই এখানে এই প্রথম দুটো ক্ষেত্রে আমরা যে বাষ্পচাপটা পাচ্ছিলাম, প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র এর জন্য পাচ্ছিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে শুধুমাত্র বির জন্য পাচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বাষ্পচাপটা পাবো, সেটা কি আমরা শুধুমাত্র এ বা বি কোনোটার জন্য পাবো? না, সেটা কিন্তু আমরা যেমন এর জন্যও পাবো, সেটা কিন্তু আমরা বি এর জন্যই পাবো। কেন? কারণ এ বি দুটোই আমরা উদ্বায়ী নিয়েছি আমরা এখানে। তো এও যখন মানে বাষ্পীভূত হচ্ছে, বিও যখন বাষ্পীভূত হচ্ছে, দুটো যখন আমার ইভাপোরেশন হচ্ছে, তারপরে কন্ডেনসেশন হচ্ছে, হয়ে গিয়ে যেটা আমার ভেপার প্রেশারটা তৈরি হচ্ছে এই লাস্টের কেসে, এই ক্ষেত্রে, তো সেখানে আমাদের কি তৈরি হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বাষ্পচাপটা তৈরি হবে, যে বাষ্পচাপটা কার কার জন্য তৈরি হচ্ছে? এই বাষ্পচাপটা আমাদের তৈরি হচ্ছে যেমন দ্রাবকের জন্য মানে এর জন্য, তেমনি দ্রাবর জন্য মানে বির জন্য। তাহলে এই লাস্টের কেসে এই এইখানে যে আমরা আমাদের সেটা পাচ্ছি, আমরা যে বাষ্পচাপটা পাচ্ছি, সেটা আমরা কিন্তু শুধুমাত্র এর জন্যও পাচ্ছি না, শুধুমাত্র বি এর জন্যও পাচ্ছি না। সেটা আমরা কার জন্য পাচ্ছি? এর জন্য, বির জন্য, দুটোর জন্যই পাচ্ছি। এবার আমার একটা কথা চিন্তা করে বলো, যে এই ক্ষেত্রে আমরা এর জন্য যে বাষ্পচাপটা পেয়েছি, সেটা শুধুমাত্র এর জন্য। আর এক্ষেত্রে আমরা এর জন্য যে বাষ্পচাপটা পাচ্ছি, সেটা কি এ বি দুটোর মধ্যে মিশে আছে, সেজন্য হচ্ছে এটার বাষ্পচাপটা, তাই না? এবার ধরো এটার নিচে যদি আমাদের আরেকটা এ থাকে, এটার নিচে যদি আমাদের আরেকটা এ থাকে, তাহলে কি এই এটা তো দ্রবীভূত, মানে এই এটা তো বাষ্পীভূত হতেই পারছে না, এই এটা তো বাষ্পীভূত হতেই পারছে না। তার মানে কি এই বিটা থাকার জন্য কি হচ্ছে? এর বাষ্পীভবনের হারটা কমে যাচ্ছে, তার জন্য ঘনীভবনের হারটা কমে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে? এর বাষ্পচাপটা কেন কমছে? কারণ বি সেখানে মিশ্রিত আছে। অবশ্যই বি অংশ আবার সেখানে বাষ্পীভূত হচ্ছে, কিন্তু এর বাষ্পীভবনটা কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে
মানে এই যেটা আইডিয়াল কেস, যে ক্ষেত্রে শুধুমাত্র এ আছে, সেক্ষেত্রে আমরা যদি প্রেশারটাকে পি নট এ বলি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এর জন্য যে বাষ্পচাপটা হবে সেটাকে আমরা কি বলবো, পি এ। সেম আমরা যদি যেভাবে পি এ বললাম সেভাবে যদি আমরা বলি, তাহলে বি এর জন্য যে বাষ্পচাপটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, পিবি। এবার যেটা আমরা বলছি যে এর ক্ষেত্রে যদি আমাদের শুধুমাত্র এ থাকলে, পিওর এ থাকলে, যে বাষ্পচাপটা আমাদের এর জন্য তৈরি হতো, এক্ষেত্রে কি আমরা এর জন্য সেই বাষ্পচাপটা পাবো? সেই বাষ্পচাপটা কিন্তু আমরা এক্ষেত্রে পাবো না। এক্ষেত্রে কিন্তু এর জন্য যে বাষ্পচাপটা সেটা আমাদের যেটা বিশুদ্ধ পরিবেশে ছিল সেটার তুলনায় কিন্তু কমে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এর যে বাষ্পচাপটা পি এ, সেই পি এটা কিন্তু আমাদের পি নট এর থেকে ছোট হবে। পি এটা কি হবে, আমাদের পি নট এ, যেটা পি নট এর থেকে কিন্তু ছোট হবে। ঠিক আছে। আর এক্ষেত্রে আমাদের যে পি বিটা, পি বিটা তাহলে কি হবে, পি বিটা আমাদের পি নট বি থেকে ছোট হবে। পি এটা আমাদের যেমন পি নট এর থেকে ছোট হবে, পি বিটা তেমন আমাদের কি হবে, পি নট বির থেকে ছোট হবে। ঠিক আছে। এই ক্ষেত্রে এই পি এ বা পি বি, এই দুটো যেটা, এই দুটোকে আমরা এখানে কি বলবো, এই দুটোকে আমরা বলবো আংশিক চাপ। এই পি এ বা পি বি যেটা, এটাকে আমরা এখানে কি বলবো, এটাকে আমরা বলছি হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ কেন বলছি, কারণ এই ক্ষেত্রে খালি এ আর বি যে চাপটা ছিল এটা বিশুদ্ধর জন্য ছিল, কিন্তু এখানে এই এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা এখানে যে বাষ্পচাপটা পাচ্ছি, সেই বাষ্পচাপটার মধ্যে যেমন এরও কন্ট্রিবিউশন আছে, বি এরও কন্ট্রিবিউশন আছে, সেই জন্য এর জন্য যে চাপটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, এর আংশিক চাপ। আর বি এর চাপটাকে আমরা কি বলবো, বি এর আংশিক চাপ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি বলে যে টোটাল আমাদের প্রেসার কত হচ্ছে সিস্টেমে, তাহলে আমাদের সিস্টেমের টোটাল প্রেসারকে আমরা কত বলতে পারবো, যদি আমরা ধরো আমাদের টোটাল প্রেসারকে যদি আমরা পিটি দিয়ে ডিনোট করি, আমাদের টোটাল প্রেসারকে যদি আমরা পিটি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা ডাল্টনের সূত্রে পড়েছিলাম যে কোনো একটা সিস্টেমের মধ্যে যতগুলো গ্যাস থাকবে সেই সমস্ত গ্যাসের যে পার্শিয়াল প্রেসার হবে, তো সেই মোট প্রেসারটা কত হবে, সেই সিস্টেমের মোট প্রেসার হবে সেই প্রত্যেকটা যতগুলো গ্যাস আছে সেই সমস্ত গ্যাসের যে পার্শিয়াল প্রেসার তার প্রেসারের সমান। তাহলে এটার চাপটা কত হবে, এটা হবে হচ্ছে পি এ প্লাস পিবি, এটা হচ্ছে আমার পিটি মানে টোটাল প্রেশার। তাহলে এটা যেটা হবে এটার হবে হচ্ছে পিটি। আর এই পিটিটা কত হবে, এই পিটিটা হবে হচ্ছে পি এ প্লাস, সরি, তাহলে এটা পি টিটা আমার কত হবে, পিটিটা আমার হবে হচ্ছে পি এ প্লাস পিবি, এটার সমান, এটা হচ্ছে হবে আমার টোটাল প্রেশারটা। ঠিক আছে, বোঝা গেল এতদূর? আমরা কি বলতে পারি এখান থেকে, যেটা আমরা রাউন্ডস লটা যেটা বলছে এখান থেকেই, তাহলে যে যে জিনিসটা আমরা এখান থেকে বুঝলাম সেটা আমরা কি বুঝলাম, যে কোনো একটা দ্রবণের মধ্যে আমার কোনো একটা পোর্শনের, ধরো যেমন এটার বা বিটার, এই এ বা বিটার এই দুটোর আমাদের কতটা পরিমাণ আমার এর জন্য বাষ্পচাপ পাচ্ছি, বা বি এর জন্য কতটা বাষ্পচাপ পাচ্ছি, বা যদি আমাদের টোটাল একটা সিস্টেমে এ বি দুটোই থাকে, সে দুটোর জন্য আমরা যে বাষ্পচাপটা পাচ্ছি, সেই বাষ্পচাপটা তাহলে কার উপরে ডিপেন্ড করছে, দেখো যতটা আমার, যতগুলো আমার, যত আমার এর পরিমাণ মানে দ্রাবকের পরিমাণ আমার যত বাড়বে, তত কি আমার দ্রাবকের জন্য যে বাষ্পচাপটা, যে আংশিক চাপটা, সেই বাষ্পচাপটা কি হবে, বেশি হবে। আর যদি বি এর পরিমাণ আমার বেশি হয় তাহলে কি হবে, তাহলে আমার বি এর জন্য যে বাষ্পচাপটা, সেই চাপটা কি হবে, বেশি হবে। এখান থেকে বিজ্ঞানী রাওয়াল যেটা বললেন, তিনি বললেন যে কোনো একটা সিস্টেমের মধ্যে আমাদের যখন কোনো একটা কম্পোনেন্টের জন্য যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা কি হবে, তত বেশি হবে যত বেশি হচ্ছে আমাদের সেই মানে সেই যে আমাদের যার জন্য আমরা বাষ্পচাপ ক্যালকুলেট করছি, সেটা যত বেশি থাকবে তার জন্য বাষ্পচাপ তত বেশি হবে। এই জিনিসটা হওয়াটাই কিন্তু অনেক অবভিয়াস। যদি আমার এখানে এ বেশি থাকে তাহলে কি হবে, আমার এর জন্য যে বাষ্পচাপটা হবে সেটা বাড়বে। যদি বি বেশি থাকে তাহলে কি হবে, বি এর জন্য বাষ্পচাপটা কি হবে, বাড়বে। এবার এই জিনিসটা যখন আমরা একটা সিস্টেমের মধ্যে করছি, তাহলে দেখো যদি আমার এর মানটা বাড়ে, তাহলে কি হবে, আমার এর যে বাষ্পচাপটা, সেই এর বাষ্পচাপটা বাড়বে, মানে আংশিক চাপটা যেটা টোটাল সিস্টেমের আংশিক চাপ, কিন্তু এর যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা কি হবে, বাড়বে। আর বি এর ক্ষেত্রেও কি হবে, সেই জিনিসটা বাড়বে। তো এটাকেই বিজ্ঞানী রাওয়াল কি বললেন, যে স্থির উষ্ণতায়,
স্থির উষ্ণতায়, উষ্ণতাটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। আমরা যখন প্রেসারের কথা বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে প্রেসারের কথা বললে আমরা উষ্ণতাটাকে কনস্ট্যান্ট ধরি, উষ্ণতার কথা বললে আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরি। কারণ উষ্ণতা বা প্রেসার দুটোই যদি ফ্লাকচুয়েট করতে থাকে তাহলে কিন্তু তখন আমাদের জিনিসটার কোনো একটা কিছু ক্যালকুলেট করাটা কিন্তু টাফ হয়ে যায়। সেজন্য আমরা উষ্ণতাটাকে স্থির রেখে একটা কন্ডিশন বানাই, আমরা চাপটাকে স্থির রেখে একটা কন্ডিশন বানাই। তারপর আমরা ধরে নিই যে যদি দুটোই ভেরিয়েবল থাকে, দুটোই চেঞ্জ হতে থাকে, তাহলে আমাদের সিস্টেমটা কেমন বিহেভ করবে সেটা কিন্তু আমরা তার পরে করি। ফার্স্টে আমাদেরকে কিন্তু একটা জিনিসটাকে স্থির রেখে নিয়ে চিন্তা করতে হয়। যেমন ধরো যেটা আমরা বললাম যে স্থির উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাবক অথবা দ্রাবকের বাষ্পচাপ তার মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক। মোল ভগ্নাংশ মানে কি, যেটাকে আমরা মোল ফ্র্যাকশন বলছি সেটাকে আমরা মোল ভগ্নাংশ বলবো। মানে আমার টোটাল যতটা দ্রাব্য বা দ্রাবক আছে তার মধ্যে আমার দ্রাবক, যদি আমি খালি দ্রাবকে নিয়ে কথা বলি তাহলে দ্রাব্য বা দ্রাবকের মধ্যে আমার টোটাল কতটা দ্রাব্য আছে, সেই কতটা দ্রাব্য আছে সেটাই কার উপরে, সেটাই আমার কি, কোন জিনিসটাকে ইম্প্যাক্ট করবে আমার দ্রাবর জন্য কতটা হচ্ছে বাষ্পচাপ হচ্ছে। আর আমরা যদি কোনো একটা দ্রবণে কতটা দ্রাবক থাকে, তো সেই দ্রাবকের মোল ভগ্নাংশ কতটা আছে সেই মোল ভগ্নাংশটাই কাকে নির্দেশ করবে যে আমার দ্রাবকের বাষ্পচাপটা কত হবে। সেজন্য কি হবে, এই দুটো জিনিস কি হবে, আমার সমানুপাতে থাকবে। তার মানে কি আমাদের দ্রবণের যে বাষ্পচাপটা থাকবে সেটাকে ধরো যদি আমরা ইসের ক্ষেত্রে যদি আমরা করতে চাই, ধরো তোমার ইসের আমরা আহ দ্রাবকের ক্ষেত্রে যদি করি, তো দ্রাবকেরটাকে আমরা পি এ ধরেছিলাম, তাহলে পি এটা কি হবে, প্রপোর্শনাল। এটা কি, এটা হচ্ছে আমার মোল ফ্র্যাকশন অফ এ। মোল ফ্র্যাকশন অফ এন কি, আমার কত মোল এ আছে সেটা, সেটা বাই টোটাল মোল অফ এ প্লাস বি, এ দুটোকে যোগ করে নিলে যে জিনিসটা আমার হবে সেটাই হচ্ছে আমার মোল ফ্র্যাকশন। আমরা আগের দিন মোল ফ্র্যাকশন করেছি। তাহলে আমাদের কি হবে, এর যে পার্শিয়াল প্রেসারটা, এর পার্শিয়াল প্রেসারটা কার সাথে সমানুপাতে থাকবে, সমানুপাতে থাকবে হচ্ছে এর মোল ভগ্নাংশের সাথে। ঠিক আছে, এবার এই জিনিসটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকেই আমরা রাউলস ল বলছি, এটাকেই আমরা কি বলছি, রাউলস ল বলছি। ঠিক আছে, এবার এখানে যদি আমাদের সমানুপাতের থেকে যদি আমাদেরকে সমান চিহ্ন আনতে হয়, সমানুপাতের থেকে যদি আমাদের সমান চিহ্ন আনতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আসবে। ধরলাম এই কনস্ট্যান্টটা হচ্ছে কে, ধরলাম এই কনস্ট্যান্টটা কি হচ্ছে কে, কে হচ্ছে কি আমাদের সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, আমাদের সমানুপাতিক ধ্রুবকটা কে, আমাদের সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে, আমাদের সমানুপাতিক ধ্রুবক কে, মানে কে কিন্তু কয়েকার কে না, কে। ঠিক আছে, তাহলে আমাদের সমানুপাতিক ধ্রুবকটা কি হচ্ছে, কে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কে যদি আমাদের বেরোয় আমাদের সমানুপাতিক ধ্রুবকটা, তাহলে আমাদেরকে কে এর একটা মান জানতে হবে। আমাদের তো দেখতে হবে যে যেই কে এর ভ্যালুটা আমরা বের করেছি সেই কে এর ভ্যালুটা আমাদের কত হচ্ছে। এবার কে এর ভ্যালুটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে যদি আমরা ধরি যে আমাদের এই যে আমাদের যেটা মোল ফ্র্যাকশন অফ এ, আমরা কি পেলাম এখান থেকে, আমরা পেলাম হচ্ছে পি অফ এ ইকুয়ালস টু কে ইন্টু মোল ফ্র্যাকশন অফ এ জাইন এ। তাহলে এখান থেকে যদি আমরা ধরি যে আমাদের মোল ফ্র্যাকশন অফ এ, এটা যদি আমরা ধরি যে 1 হবে, মোল ফ্র্যাকশন অফ এটা যদি আমরা এখান থেকে 1 ধরে নিই, তাহলে আমরা যদি, যদি এটা হয়, এটা হলে কি হবে, পি এ ইকুয়ালস টু কে। তাহলে যদি এই জিনিসটাই হয় তাহলে পি এ ইকুয়ালস টু কি হবে, কে হবে, তাই না?
এবার দেখো যে যদি আমরা কি জানি, আমরা মোল ভগ্নাংশ থেকে পড়েছি যে যদি আমাদের কোনো একটা দ্রবণের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ধরো একটা এ আর একটা বি, তাহলে আমাদের এর যে মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন সে দুটো যোগ করলে কত হবে, 1 হবে। এর মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন যোগ করলে কত, 1 হবে। এখানে দেখো, এখানে আমরা কি ধরেছি, আমরা ধরেছি যে এর মোল ফ্র্যাকশনটাই হচ্ছে 1, এর মোল ফ্র্যাকশনটাই হচ্ছে 1। তাহলে যদি এ আর বি দুটোর মোল ফ্র্যাকশনকে যোগ করে যদি 1 হয়, আর সেখানে যদি আমাদের খালি এর মোল ফ্র্যাকশনই 1 বেরিয়ে আসে, তার মানে এটা আর এটা দুটোকে মিলিয়ে আমরা কি বলতে পারছি, যে বি এর যে মোল ফ্র্যাকশনটা, বি এর মোল ফ্র্যাকশন কত, 0। তার মানে আমার দ্রবণে কি আছে, বি নেই, খালি এ আছে। আর যেই দ্রবণে বি নেই, খালি এ আছে, সেই দ্রবণের যে বাষ্পচাপ সেটাকে কি আমরা তোমার পার্শিয়াল প্রেসার বলবো, নাকি বলবো যে বিশুদ্ধ এর জন্য বাষ্পচাপ, যার মধ্যে খালি এ আছে, বি নেই, সেটাকে কি আমরা বলতে পারি পি নট এ? সেটাকে কি আমরা বলতে পারি পি নট এ? যার মধ্যে বি নেই, খালি এ আছে, সেটা তো পি নট এই হবে, কারণ তার মধ্যে তো এ ছাড়া আর কোনো কিছু নেই। আমরা কি বললাম, যে আমাদের মোল ফ্র্যাকশন অফ এ, এটাকে যদি আমরা 1 ধরে নিই, কেন, কারণ আমরা কে এর মানটা এখানে আমরা বের বলতে চাচ্ছি, কে এর মানটা কি সেটা আমরা বের করতে চাচ্ছি। সেটা যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো, যে আমরা যদি এই ভ্যালুটাকে আমরা 1 ধরে নিই, তাহলে কি হবে, আমাদের পার্শিয়াল প্রেসার অফ এটা কে এর সাথে সমান হচ্ছে। কিন্তু যখন আমাদের এর মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন যোগ করলে 1 আসে, আমরা আগের দিনই দেখেছিলাম, তাহলে যদি এটাই হয়, তাহলে কি আমাদের এর মোল ফ্র্যাকশন যদি আমরা 1 ধরেই নিই, তাহলে বির মোল ফ্র্যাকশন আমাদের কত হবে, 0 হবে। যদি বির মোল ফ্র্যাকশন 0 হয়, তার মানে সিস্টেমে কি আছে, আমার বি নেই, খালি এ আছে। তাহলে এর জন্য যে বাষ্পচাপটা আমরা পাবো সেটা কি হবে, পি নট এ। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে কে এর ভ্যালুটা কত আসছে, পি নট এ আসছে। ঠিক আছে, তাহলে এই এই যে এটা আমাদের, যদি এটাকে আমরা 1 নাম্বার বলি, আর এটাকে যদি আমরা 2 নাম্বার বলি, তাহলে 1 আর 2 এর থেকে আমরা কি লিখতে পারি, যে পার্শিয়াল প্রেসারটা কি হবে, বিশুদ্ধ চাপ আর মোল ভগ্নাংশ, এই দুটোর সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই যে যে জিনিসটা আমরা লিখলাম, এই জিনিসটাকে যদি আমরা, এই যে সম্পর্কটা, এটাকে যদি আমরা 3 নাম্বার দিই, এই সম্পর্কটাকে যদি আমরা ভাষায় লিখতে চাই, এটাকে ভাষায় লিখতে চাইলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে স্থির উষ্ণতায় কি বলছি, বলছে যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাব বা দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান, গুণফলের সমান। কি বললাম, যে কোনো স্থির উষ্ণতায় কোনো দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবের বা বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, কোথায় গেল, আচ্ছা, দ্রাবকের বাষ্পচাপ এই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাব বা দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। দেখো, আমরা কিন্তু এটাই এখানে বলেছি, কি বলেছি, যে পি এ, পি এটা কি হচ্ছে আমার, যে দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ, পি এটা আমার কিসের তৈরি হচ্ছে, পি এটা আমার তৈরি হচ্ছে হলো দ্রাবের, দ্রাবকের।
তো যদি আমরা দ্রাবের জন্য লিখতে চাই সেম ভাবে, তাহলে আমরা কি লিখতে পারবো? দ্রাবের যে বাষ্পচাপটা হবে সেটা কি হবে? বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ আর বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ আর তার যে মোল ভগ্নাংশ তার গুণফলের সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ, এ দেখো আমরা আগেই বলে দিয়েছি উষ্ণতা স্থির, তাহলে স্থির উষ্ণতায় কোনো দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবের, খালি দ্রাবের না, বিশুদ্ধ দ্রাবের বা দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবের, এই যে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাব ও দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটার সাথে আর কার? দ্রবণে বিশুদ্ধ দ্রাবের বা দ্রাবকের গুণফলের সমান। এই জিনিসটাও আমরা হচ্ছে রাউলস ল থেকে কিন্তু আমরা এটাও বলতে পারি। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন্স কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। ধরো কোয়েশ্চেন্স যদি নাও এসে থাকে, তাহলেও কি বলতো এই জিনিসগুলো থেকে মানে এর পরবর্তীতে আমরা অনেক কলিগেটিভ প্রপার্টিজ যখন করব, কলিগেটিভ প্রপার্টিজ এর মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আমাদের তখন আসবে। ঠিক আছে? তো এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকেই আমরা বলছি হচ্ছে রাউলস ল। আর রাউলস ল কিন্তু এই সূত্রগুলো দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসে। আমরা লাস্টে একটা কোয়েশ্চেন্স এর একটা ভিডিও করব, সেখানে আমরা হচ্ছে সব কোয়েশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব। তোমাদের যে ডাউট গুলো আছে সেই ডাউট গুলো আমরা প্রপারলি ক্লিয়ার করার ট্রাই করব। তোমরা বইয়ের থেকেও অঙ্কগুলো করবে, করে দেখবে যে এখান থেকে কিন্তু এই যে ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলো দিয়েই কিন্তু অনেক যে এই টপিকের অঙ্ক আছে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের রাউলস ল আমরা কভার করে নিয়েছি। ঠিক আছে? এবার রাউলস ল কভার করে নেওয়ার পরেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে কি? আদর্শ ধ্রুবক। কোনটাকে আমরা আইডিয়াল সলিউশন বলবো আর কোনটাকে আমরা নন আইডিয়াল সলিউশন বলবো? আইডিয়াল সলিউশন কাকে বলছে? যে সমস্ত সলিউশন যে কোনো ধরনের গাঢ়ত্বে, মানে কি কনসেন্ট্রেশন, এবং যে কোনো ধরনের গাঢ়ত্বে এবং যে কোনো ধরনের উষ্ণতায় আমাদের যেটা রাউলস ল আছে, রাউলস ল আর হেনরিস ল, এই দুটোকে যারা মেনে চলে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ। মানে এর আগে তোমরা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে পড়েছো না? ক্লাস 11-এ গ্যাসের ক্ষেত্রে পড়েছো। গ্যাসের ক্ষেত্রে তোমরা কি পড়েছো? যে যারা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটাকে সব সময় মেনে চলে তাদেরকে কি বলে? আদর্শ গ্যাস বলা হয়। তো সেরকম ভাবেই আমাদের যারা হচ্ছে সমস্ত ক্ষেত্রে হচ্ছে তোমার রাউলস ল আর হেনরিজ ল এটাকে মেনে চলছে, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হলো তাদেরকে আমরা বলছি হলো আইডিয়াল সলিউশন। ঠিক আছে? তাদেরকে আমরা বলছি হলো আইডিয়াল সলিউশন। ঠিক আছে? এবার আইডিয়াল সলিউশন যেটাকে আমরা বলবো, আইডিয়াল সলিউশন বলার ক্ষেত্রে তার মানে আমরা কি বলছি? যে সেই দ্রবণের মধ্যে ধরো কিছু দ্রাব ছিল, কিছু দ্রাবক ছিল, তাই তো? দ্রাব ছিল, দ্রাবক ছিল। এবার ধরো আমরা যদি বলি যে আমাদের যে দ্রাবক গুলো ছিল, দ্রাবক গুলোকে আমরা এ দিয়ে বলেছি। তো দ্রাবকের কণা এই দুটোর মধ্যে কি আছে? একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, সেটাকে আমরা এর অ্যাট্রাকশন ফোর্স দিয়ে বোঝাচ্ছি। আর আমার যে দ্রাবর কণার মধ্যেও আমার একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, সেটাকে আমরা বি আর বি এর অ্যাট্রাকশন ফোর্স দিয়ে বোঝাচ্ছি। এই এ আর এ এর জন্য যে অ্যাট্রাকশন আর বি আর বি এর জন্য যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটা কি হবে? আমার এ আর বি তৈরি হওয়ার জন্য যে অ্যাট্রাকশন ফোর্সটা তৈরি হবে সেটার সাথে সমান হবে। সেই জন্য আমরা হেনরিজ ল আর রাউলস লতে যেরকম দেখেছি, আর রাউলস লর ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে বাষ্পচাপটা কিরকম হবে, সেটা যখনই মেনে চলবে তো সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? সেই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল সলিউশন। মানে কি? আমার দ্রাবকের ক্ষেত্রে যে অণুদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা, আর আমার দ্রাবকের ক্ষেত্রে যে অণুদের আকর্ষণ বলটা সেটা, আর সেটার সাথে দ্রাবকের যে অণুদের আকর্ষণ বল সেটার সাথে কি হবে? সমান হবে। তার জন্য কি হবে? সেই ক্ষেত্রে আগেও যেরকম প্রেসার
বেরোতো, পরে হচ্ছে সেরকম প্রেশারই বেরোবে। সেজন্য এই যে এই কন্ডিশনটাকে আমরা কি বলবো, এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল কন্ডিশন। আচ্ছা, এবার আইডিয়াল কন্ডিশন যদি আমাদের হয়, তাহলে আইডিয়াল কন্ডিশন হলে আমাদের কি হবে? আইডিয়াল কন্ডিশন হলে আমাদের, আমরা ফার্স্টেই জানি যে যেকোনো যদি আমাদের রিয়াকশন ফর্ম হতে হলে আমাদের এনট্রপিটা কি হতে হবে? আমাদের এনট্রপি সব সময় গ্রেটার দেন জিরো হতে হবে। এনট্রপি গ্রেটার দেন জিরো না হলে কিন্তু রিয়াকশন ফর্মই করতে পারে না। সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো, আমাদের ডেল্টা এক্স মিক্সিং হবে, যেটা মানে দুটোকে মিক্স করছি যেহেতু, ডেল্টা এক্স মিক্সিং যেটা আমাদের এনট্রপিটা, সেটা কিন্তু গ্রেটার দেন জিরো হবে। আর আমাদের কি হবে? ডেল্টা জি মিক্সিং, ডেল্টা জি কিন্তু আমাদের লেস দেন জিরো হবে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আর কি হবে? আর হবে হচ্ছে আমাদের ডেল্টা এইচ মিক্সিং কি হবে? জিরো হয়ে যাবে। আর ডেল্টা ভি মিক্সিং এটাও কি হবে? জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে হবে। আইডিয়াল সলিউশন যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে কি করবে? রাউল্টের ল কিন্তু মেনে চলবে। ঠিক আছে? তো আইডিয়াল সলিউশন কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অতটা দেখা যায় না। তোমরা গ্যাসের ক্ষেত্রেও পড়েছিলে যে সব গ্যাস কিন্তু পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলতে পারে না, তাই না? কিছু কিছু ডিফ্লেকশন আমাদের থেকেই যায়। কিন্তু তাও আমরা যদি আইডিয়াল সলিউশনের উদাহরণ দিতে যাই, তাহলে বেনজিন আর টলুইনের যে মিক্সচারটা হয়, সেই বেনজিন আর টলুইনের মিক্সচারটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আইডিয়াল সলিউশন। কি বলতে পারি? আইডিয়াল সলিউশন বলতে পারি। ঠিক আছে? আইডিয়াল সলিউশনের একটা গ্রাফ, আইডিয়াল সলিউশনের কি হয়? একটা গ্রাফ হয়। এই গ্রাফটাকে তোমরা কি করে বুঝতে পারবে? যেমন ধরো যে আমরা যখন আমাদের দুটো একটা দ্রাবক ছিল, একটা দ্রাবক ছিল, সেটাকে আমরা একটা সলিউশনের মধ্যে মিশিয়েছি। এবার মেশানোর পরে এই পার্টে দেখো, এই পার্টে কি আছে? আমাদের এক্স এ যেটা আমাদের জাই এটা ওয়ান আছে। তার মানে কি এই ক্ষেত্রে আমাদের দ্রাবক যেটা, আমাদের দ্রাবকটা কি আছে? আমাদের দ্রাবকটার মোল ফ্র্যাকশন হচ্ছে ওয়ান। আমরা কি জানি যে আমাদের দ্রাবকের মোল ফ্র্যাকশন আর দ্রাবের মোল ফ্র্যাকশন দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কি হয়? তাহলে আমাদের ওয়ান আসে। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের দ্রাবকের মোল ফ্র্যাকশনই ওয়ান আসে, তাহলে দ্রাবের মোল ফ্র্যাকশন কত আসবে? জিরো আসবে। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের দ্রাবকের মোল ফ্র্যাকশন জিরো আছে, তার মানে আমাদের দ্রাবের মোল ফ্র্যাকশন কত আছে? ওয়ান আছে। এক্ষেত্রে যখন আমাদের দ্রাবকের মোল ফ্র্যাকশন ওয়ান আর দ্রাবের মোল ফ্র্যাকশন জিরো, তার মানে কি এখানে কোনো দ্রাব নেই, খালি দ্রাবক আছে। তো দ্রাবকের জন্য এটা কি, এই যে প্রেশারটা আমরা পাবো সেটা হচ্ছে পি নট এ, মানে এটা পিওর এর জন্য হচ্ছে এটার প্রেশার, ভেপার প্রেশারটা। আর এক্ষেত্রে পিওর বির জন্য এটা হচ্ছে এটার ভেপার প্রেশার। তাহলে এই পিওর এর জন্য ভেপার প্রেশার আর পিওর বির জন্য ভেপার প্রেশার, এই দুটোকে যখন আমরা যোগ করছি, তাহলে এটা আমাদের কি তৈরি হচ্ছে? টোটাল প্রেশার। সেটা কত? পি এ প্লাস পি বি। ঠিক আছে? আর এই এখান থেকে যেখানে হচ্ছে এটা আমাদের পিওর এর জন্য, এইটাকে যখন আমরা জয়েন করছি, তখন এটা আমাদের কি তৈরি হচ্ছে? পি নট বি তৈরি হচ্ছে। আর এইটা আমাদের যেটা তৈরি হচ্ছে, সেটা আমাদের কি তৈরি হচ্ছে? পি নট এ। মানে এই গ্রাফটার থেকে এই যে লাইনটা, এটা দিয়ে আমরা কি পাচ্ছি? আমরা আমাদের যে দ্রাবকটা, আমরা আমাদের যে দ্রাবকটা আছে, সেই, এখানে দ্রাব আছে এ লেখা না, আমার একটু দেখতে অসুবিধা হয়ে গেছে, সরি। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্রাবের জন্য আমাদের যে প্রেশারটা, পার্শিয়াল প্রেশারটা, এটা হচ্ছে আমাদের দ্রাবকের জন্য পার্শিয়াল প্রেশারটা, আর এটা হচ্ছে আমাদের টোটাল পার্শিয়াল প্রেশার। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা যারা মেনটেন করে চলে, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হচ্ছে আদর্শ দ্রবণ, মানে ট্রু সলিউশন বা আইডিয়াল সলিউশন। ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। এটাই কিন্তু হচ্ছে একটা মানে স্বাভাবিক কেস। সবগুলো সলিউশন কিন্তু আমাদের কখনোই আইডিয়াল বিহেভিয়ার কিন্তু শো করে না। সব সলিউশন কিন্তু আমাদের আইডিয়াল বিহেভিয়ার কখনোই শো করে না। সেক্ষেত্রে কি হয়? আমাদের নন আইডিয়াল কেসের ক্ষেত্রেও ব্যাপারগুলো কিরকম করে ফাংশন করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন মানে আমরা কি বলছি? ধরো ফার্স্ট কেসে যেটা আমরা বললাম যে আমাদের যেটা দ্রাবক আর দ্রাবক অণুর মধ্যে যে আমাদের আকর্ষণ বল, আর দ্রাব অণুর মধ্যে যে আকর্ষণ বল, ধরো এদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, যখন এটাকে আমরা মিশিয়ে দিলাম, এটাকে আমরা মিশিয়ে দিলাম, মিশানোর পরে আমরা এ আর বি এর মধ্যে যে আকর্ষণ বলটা পেলাম, এই আকর্ষণ বলটা কি হতে পারে? এই আকর্ষণ বলটার থেকে বেশিও হতে পারে, আবার কি হতে পারে? কম হতে পারে।
বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এবার এদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, ধরো মানে যদি অ্যাট্রাকশনটা খুব বেশি হয়, তাহলে কি ভেপারাইজ করতে চাইবে? যদি খুব অ্যাট্রাকশন হয় তাহলে কি ভেপারাইজ করতে চাইবে? ভেপারাইজ কিন্তু করতে চাইবে না। ঠিক আছে? এবার যদি ধরো আমাদের খুব অ্যাট্রাকশন এত বেশি হয় যে ওরা ভেপারাইজ করতেই চাচ্ছে না, সেরকম কন্ডিশন হলে কি হবে, যে মানে এখানের অ্যাট্রাকশনটা ধরো এমন আছে যে ঠিক আছে এখান থেকে ভেপারাইজেশন হচ্ছে, কিন্তু যদি এমন হয় যে এখানকার যে অ্যাট্রাকশনটা, এই অ্যাট্রাকশনটা এতটাই হচ্ছে আমার বেশি এদের তুলনায়, যেখানটা এটা ভেপারাইজই করতে চাচ্ছে না, এটা ভেপারাইজ হচ্ছেই না, তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমার আমার যে প্রেশারটা আমরা পাবো, এই ক্ষেত্রে আমাদের এটা টোটাল প্রেশার, এই ক্ষেত্রে আমরা যে প্রেশারটা পাবো, এই প্রেশারটা কি হবে, এই প্রেশারটার থেকে কি হবে, কম হবে। এই প্রেশারটা কি হবে, এই প্রেশারটার থেকে কম হবে। কারণ কেন কম হবে, কারণ এখানে যতটা অ্যাট্রাকশন ছিল সেটাতে ওটা ভেপারাইজ করছিল। ধরো এটাকে আমি ধরলাম হচ্ছে পিটি, আর এটাকে আমরা ধরছি পিটি ড্যাশ। তো ফার্স্টে টোটাল প্রেসার যেটা ছিল, সেই ফার্স্টে টোটাল প্রেসারে এটা হচ্ছে ভেপারাইজ ঠিকঠাক মতো করছিল, কিন্তু মিক্স করার পরে টোটাল প্রেসারটা যেটা আসলো, সেটা এমন আসলো যেটা ভেপারাইজ করতেই চাচ্ছে না। তখন সেখানে কি হবে, তখন এই ফার্স্টের কেসে, এটা হচ্ছে ফার্স্টের কেস, এটা হচ্ছে আমার মিক্স করার পরে প্রেসার অ্যাট্রাকশনটা বেড়ে গেল। যদি অ্যাট্রাকশন বেড়ে যায় তাহলে কি হবে, যেটা বাষ্পীভবনটা কমে যাবে, তার মানে প্রেসারটা কমে যাবে। তার মানে ফার্স্টের কেসে আমার কি হবে, ফার্স্টের কেসে আমার পিটি ড্যাশ যেটা, পিটি ড্যাশটা কি হবে, লেস হবে দেন পিটি। তাহলে পিটি ড্যাশটা আমার কি হবে, লেস হবে দেন পিটি। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কেস। আমাদের যখন কোনো আইডিয়াল সলিউশন কে আমরা যখন নন আইডিয়াল সলিউশন আমরা যখন পড়ছি, তো নন আইডিয়াল সলিউশন কি করবে, আমার আইডিয়াল সলিউশনের থেকে কম হবে বা বেশি হবে। যদি আমার আইডিয়াল সলিউশনের প্রেসারের থেকে আমার প্রেসারটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কম আসে, সেটাকে আমরা কি বলবো, ঋণাত্মক। সেটাকে আমরা কি বলবো, ঋণাত্মক। আর যদি সেটা বেশি আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক। এবার ধরো এক্ষেত্রে এখানে যে এদের এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, তার তুলনায় এখানে যে এ আর বি এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, সেই অ্যাট্রাকশন ফোর্সটা খুব কম। এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে তার তুলনায় এদের অ্যাট্রাকশন ফোর্সটা কি খুব কম। এবার এখানে যদি অ্যাট্রাকশন ফোর্সটা কম হয়, এটা যদি এদের মধ্যে বন্ডটা যদি কম হয়, তাহলে এরা কি হবে, মানে খুবই ইজিলি বাষ্পীভূত হতে পারবে, ইজিলি বাষ্পীভূত হতে পারবে। তার মানে কি হবে, প্রেসারটা কি হবে, বেশি হবে। তাহলে এক্ষেত্রে যদি এটার প্রেসারটা আমরা পিটি ড্যাশ ধরি, এই ক্ষেত্রে পিটি ড্যাশটা কি হবে, সেকেন্ড ক্ষেত্রে কি হবে, পিটি ড্যাশটা গ্রেটার দেন হবে পিটি। এটাকে আমরা কি বলবো, ধনাত্মক। এটাকে আমরা বলবো ঋণাত্মক, এটাকে আমরা বলবো ধনাত্মক। এবার আমরা যখন এক্ষেত্রে এটা আমাদের দেখলাম যে আমাদের টোটাল প্রেসারটা এটা আসছে, এটা আমাদের দ্রাবের জন্য আসছে, এটা আমাদের দ্রাবকের জন্য আসছে, গ্রাফটা আমাদের এটা আসছে। তাহলে সেখান থেকে আমরা যখন বলছি যে এই ক্ষেত্রে যখন আমাদের এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে, আকর্ষণ বলটা যখন কমে যাচ্ছে তার মানে কি হচ্ছে, প্রেসারটা বেড়ে যাচ্ছে। আকর্ষণ বল কম হওয়া মানে কি, প্রেসারটা বেড়ে যাওয়া। এবার প্রেসার, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসারটা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসারটা, এগুলো আমাদের স্ট্যান্ডার্ডটা, যেটা হচ্ছে আইডিয়ালের ক্ষেত্রে হয়। এবার আইডিয়ালের থেকে যদি আমাদের প্রেসার বেড়ে যায়, তার মানে কি হবে, প্রেসারটা এইরকম একটা হয়ে যাবে না, ওভাল মতো। প্রেসারটা কি হবে, এইরকম একটা ওভাল মতো হয়ে যাবে। এই যে কিরকম হবে, ফিভার প্রেসারটা এই যে ইনক্রিজ করছে, এই যে ফিভার প্রেসারটা ইনক্রিজ করছে। এই যে কেসটা, এটাকেই আমরা কি বলছি, ধনাত্মক, ধনাত্মক ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ধনাত্মক ক্ষেত্রে যে আমাদের, যে আমরা গ্যাপটা পাচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা কি বললাম, তো ঋণাত্মক কোণটা হচ্ছে যদি ধরো আমাদের এক্ষেত্রে আমাদের যে অ্যাট্রাকশনটা হচ্ছে এ আর বি বির মধ্যে, সেটা কি হচ্ছে, যখন এ বির অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, এত অ্যাট্রাকশন হচ্ছে যে সেখান থেকে ওটা উঠতেই যাচ্ছে না, সেখান থেকে ওটা বাষ্পীভূত হতেই যাচ্ছে না। তার মানে যে স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা আইডিয়াল কেসে যেটাকে আমরা প্রেশার কনসিডার করেছিলাম, সেখান থেকে কি হবে, প্রেশারটা কমে যাবে। এই যে প্রেশারটা, এটা কি হবে, কমে যাবে, প্রেশারটা কমে যাবে। এই যে এটা এটা ছিল আমাদের প্রপার যে লাইনটা ছিল আইডিয়ালের ক্ষেত্রে, কি হচ্ছে, কমে যাচ্ছে। এই দেখো, কমে যাচ্ছে।
কমে যাচ্ছে। তো এই যে কেসটা, এটাকে তখন আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ঋণাত্মক। ইংলিশে এটাকে বলছে পজিটিভ ডেভিয়েশন, আর এটাকে বলছে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখা যাচ্ছে। যেমন ধরো, যদি আমরা বলি যে যখন হচ্ছে আমরা যদি জল আর তার সাথে যদি আমরা অ্যালকোহল যখন আমরা মেশাচ্ছি, জল আর অ্যালকোহল যখন আমরা মেশাচ্ছি, তখন কি হচ্ছে? যেমন ধরো, কি হচ্ছে? জল আছে এই যে H2O, আর অ্যালকোহল যদি ধরো আমরা C2H5OH নিই, ইথানল। বাট এই ক্ষেত্রে কি চান্সেস থাকে বলতো? জলের মধ্যে আর ইথানলের মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ড করার খুব টেন্ডেন্সি থাকে। তো জল আর ইথানলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড তৈরি করতে থাকে, তাহলে ওদের অ্যাট্রাকশনটা খুব স্ট্রং হয়ে যাবে। আর যদি অ্যাট্রাকশন স্ট্রং হয়ে যায়, অ্যাট্রাকশন স্ট্রং হয়ে গেলে কি হবে? ওরা বাষ্পীভূত হতে চাবে না। আর যদি বাষ্পীভূত কম হতে চায়, তাহলে কি হবে তখন? তখন হচ্ছে ওদের যেটা ঋণাত্মক ডেভিয়েশন দেখা যাবে। বাষ্পীভূত যদি কম হতে চায়, মানে টোটাল প্রেশারটা কি হবে? যে প্রেশারটা হওয়া উচিত তার তুলনায় কম হয়ে যাবে। সেজন্য তখন কি হবে? আমাদের যে বাষ্প চাপটা, সেটা যে যতটা আমার আইডিয়াল কেসের ক্ষেত্রে হওয়া উচিত ছিল, তার থেকে কমে যাবে। সেজন্য এই কেসটাকে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে ঋণাত্মক ডেভিয়েশন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ যে আমাদের ডেভিয়েশনটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, সেটাকে হচ্ছে আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আমরা আজকে ফার্স্টের থেকে যদি একবার আমরা একটু রিভাইজ করার ট্রাই করি, তাহলে ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা ভেপার প্রেশারটা কাকে বলছি, কনডেনসেশন হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, সেই দুটোর মধ্যে যে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা তৈরি হচ্ছে, সেই সময় আমাদের যে বাষ্পটা আমাদের যে চাপ দিচ্ছে লিকুইডের সারফেসে, সেটাকে আমরা কি বলছি? ভেপার প্রেশার বলছি। ভেপার প্রেশার কার কার উপরে ডিপেন্ড করে আমরা দেখলাম? টেম্পারেচারের উপরে আর নেচারের উপরে ডিপেন্ড করছে। সেটা কিন্তু কোনোভাবেই আমাদের যে সাইজ যেটা থাকছে কন্টেনারের সাইজের উপরে ডিপেন্ড করছে না। রাউলস ল পড়তে গিয়ে আমরা ভোলাটাইল, নন ভোলাটাইল সাবস্টেন্স দেখলাম। তার মধ্যে থেকে আমরা আর কি দেখলাম? আমরা কিরকম করে রাউলস ল আমরা কি বের করতে পারছি, কিরকম করে ও তার ফর্মুলা গুলো বেরোচ্ছে, সেগুলো আমরা দেখলাম। দেখার পরে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি কি থাকছে, আচ্ছা হ্যাঁ, আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আচ্ছা, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যেগুলো আমরা দেখলাম, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও কি হবে? নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও আমার ডেল্টা এস মিক্সিং, যেটা ডেল্টা এস মিক্সিংটা কিন্তু হবে গ্রেটার দেন জিরো। যদি ডেল্টা এস মিক্সিং গ্রেটার দেন জিরো না হয়, এন্ট্রপি যদি গ্রেটার দেন জিরো না হয়, তাহলে কিন্তু কোনো একটা রিয়াকশন ফিজিক্যালি হবে না, হবেই না। আর আমার কি হবে? ডেল্টা এইচ মিক্সিং, এটা দুটোর ক্ষেত্রেই সেম। ডেল্টা এইচ মিক্সিং এটাও কিন্তু লেস দেন জিরো হবে। এ দুটো কিন্তু চেঞ্জ হয় না, এ দুটোর উপরে কিন্তু ডিপেন্ডও করে না আমার রিয়াকশনটা। মানে যদি এ দুটো ডিপেন্ড করে না ইন দ্য সেন্স যে যদি এই দুটো যদি না হয়, তাহলে কিন্তু রিয়াকশনটা ফর্মই করবে না। আইডিয়াল না নন আইডিয়াল হচ্ছে, তার মধ্যে কিন্তু ডেল্টা এস মিক্সিং আর ডেল্টা এইচ মিক্সিং, এ দুটো কিন্তু কোনো আমার আহ মানে তোমার এসে হোল্ড করছে না। যদি এ দুটো না হয়, তাহলে কিন্তু আমার রিয়াকশনটাই কখনো ফর্ম করবে না। কিন্তু যেটা হবে কোনটা? হবে যেটা, যে আমাদের যে ফোর্সটা, যেটা এ আর বির মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু আমার বির মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটার সাথে ইকুয়াল হবে না। তার সাথে কি হবে? তার সাথে আমরা আইডিয়াল কেসে দেখেছিলাম ডেল্টা ভি মিক্সিংটা ইকুয়ালস টু জিরো হয়, নন আইডিয়ালের ক্ষেত্রে নট ইকুয়ালস টু জিরো হবে। আর ডেল্টা এইচ মিক্সিং যেটা, সেটা কি হবে? সেটাও কিন্তু আমাদের নট ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব মাথায় রাখার। আর এগুলো থেকে জিনিসগুলো খুবই ইজি আছে, মানে জিনিসগুলো বোঝার, এগুলো কিন্তু মুখস্থ করবে না কখনো। ঠিক আছে? ওকে। তো আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, আমাদের লিকুইড স্টেটের সেকেন্ড লেকচারটা। তোমরা জিনিসগুলো ভালো মতো করে পড়ে রাখবে। এর পরের দিন আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজ স্টার্ট করব। তার আগে এই কনসেপ্ট গুলো ঠিকঠাক মতো করে রেডি করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসের আগে কোনো যেন প্রবলেম না হয়। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, তার আগে ভালো মতো করে পড়াগুলো কিন্তু রেডি করে রাখবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালের যে কোনো নোটিফিকেশন, যে কোনো আপডেট তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে? টিল দেন, বাই।